লাস্ট ক্লাসে আমরা দুইটা কাজ করেছি, একটা হচ্ছে প্রিপোজিশন শিট নাম্বার 4, অর্থাৎ আমরা পেছন থেকে আসছিলাম। শিট নাম্বার 4-এর 17টা সেন্টেন্সের থেকে যে যে ওয়ার্ডসগুলো এসেছে সে ওয়ার্ডসগুলো মুখস্থ করেছিলাম, অর্থাৎ প্রিপোজিশনসগুলো কী হবে সেগুলো আমরা শিখেছি। আর সাথে একটা মাত্র ন্যারেশন মনে করতে পেরেছিলাম, কারণ ওই প্রিপোজিশনস এবং ন্যারেশন দুইটা করেই মোটামুটি 1 ঘন্টা 8 মিনিট পার করে দিয়েছিলাম আমরা। এনিওয়ে, আজকে কোনো কথাবার্তা না গিয়ে সরাসরি কাজে চলে যাই। আমরা ফার্স্টে যে 17টা হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাকে, হোমওয়ার্ক মানে হচ্ছে আমি কোন ওয়ার্ডের সাথে কোন প্রিপোজিশনটা বসে সেগুলো বলেছি, আজকে আনসারটা করে দিচ্ছি। সো প্রিপোজিশন ম্যাজিক ল্যাম্প শিট নাম্বার 4। নাম্বার 1, আ গ্রিডি ম্যান অলওয়েজ লংস মানে বলছিলাম কোনো কিছু পেতে চাওয়া, প্রচণ্ডভাবে চাওয়া। প্রপোজিশন বলেছিলাম ফর, লং ইয়ার্ন ক্রেভ ফর। আচ্ছা, তাহলে ফর FOR। দেন নাম্বার 2, ট্রু হ্যাপিনেস কনসিস্ট নিয়ে বলেছিলাম দুইটা হয়, কনসিস্ট ইন। অফ মানে সমন্বয়ে গঠিত, আর কনসিস্ট ইন মানে নিহিত থাকা। তাহলে ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন হবে, কেমন, IN ইন। ওকে। নাম্বার 3, মাই আঙ্কেল অ্যাবাইডস ড্যাশ লন্ডন। এখন অ্যাবাইডস নিয়ে 3টা হয়। অ্যাবাইডস যদি তুমি কারোর সাথে বাস করো, অ্যাবাইড উইথ। যদি তুমি কোনো কিছু নিয়মকানুন মেনে চলো তাহলে অ্যাবাইড বাই। আর যদি তুমি কোনো জায়গায় বাস করো তখন এটা হয়ে যায় অ্যাবাইড ইন। তাহলে জায়গায় বাস করলে অ্যাবাইড ইন, যদি কোনো স্থানে বাস করো অ্যাবাইড ইন, যদি কারোর সাথে বাস করো অ্যাবাইড উইথ, আর যদি কোনো নিয়মকানুন মেনে চলো অ্যাবাইড বাই। সো এখানে কোনটা হবে, মাই আঙ্কেল অ্যাবাইডস ইন লন্ডন। দ্য ম্যান বার্স্ট আউট লাফিং, কারণ এখানে হাসি আছে তাই আউট, ইনটু হবে না। নো নার্সেস শুড অ্যাটেন্ড অনও দিতে পারো, আপেনে দিতে পারো, তবে আপেনটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়, অ্যাটেন্স আপেন। ওকে, অ্যাটেন্স আপেন। এমনি অ্যাটেন্ড টু আছে, ওদিন ক্লাসের পর কে জানি কমেন্ট বক্সে জিজ্ঞেস করলো যে স্যার অ্যাটেন্ড টু তো হয় সেবা পরিচর্যা করা। আসলে সেবা বা পরিচর্যা করার 2 ধরনের মিনিং হয়। ওকে, যেমন একটা হতে পারে যে তুমি কারো বাসায় গেছো, তোমার কোনো আত্মীয়ের বাসায় গেছো এবং তোমার আত্মীয় তোমার ভীষণ পরিচর্যা করছে, ভীষণ সেবা করছে, তুমি কিছু চাইবার আগেই তোমাকে সব কিছু এনে দিচ্ছে, খাবার দাবার যা কিছু লাগে। সো উনিও তোমার পরিচর্যা করছেন, উনি তোমার সেবা করছেন। কিংবা তুমি কোনো হোটেলে গেছো বা রেস্টুরেন্টে গেছো, সেখানে তোমাকে খাবার টাবার দেওয়া হচ্ছে। সো যে ওয়েটার তোমাকে খাবার টাবার দিচ্ছে, তোমার সব কিছু খেয়াল করছে, উনি অ্যাটেন্ড টু, এটাও হতে পারে। অ্যাটেন্ড টু এর একটা মিনিং তো আছেই, যে মনোযোগী হওয়া। আবার ওই সেবা বা পরিচর্যা করাও অ্যাটেন্ড টু দ্বারা বুঝায়। কিন্তু হাসপাতালে যে সেবা শুশ্রূষাটা তুমি পাও, সেটা ডাক্তার বা রোগীর কাছ থেকে হোক, সেটা তখন অ্যাটেন্ড অন বা আপেন হয়ে যায়, তাহলে এখানে কোনটা হবে, নার্সেস শুড অ্যাটেন্ড আপেন ইউজ করো, বেটার আনসার, আপেন দ্য পেশেন্টস। নবডি ক্যান প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারবে না। Those who are idle always lag behind, পিছিয়ে থাকে, lag behind. Remember that industry is the key to success. I agree dash is proposal. Agree নিয়ে বলছিলাম 3 ধরনের হয়। তুমি যদি কোনো ব্যক্তির সাথে রাজি হও তাহলে agree with him, agree with you. যদি ব্যক্তির প্রস্তাবে রাজি হও agree to, আর যদি প্রস্তাবের কিছু কিছু বিষয়ে রাজি হও agree on। তাহলে এখানে কোনটা আছে, আই অ্যাগ্রি ড্যাশ ইজ প্রপোজাল, তাহলে প্রস্তাব আছে, তাহলে টু, আই অ্যাগ্রি টু হিজ প্রপোজাল। নাম্বার 10, বাট আই কুড নট অ্যাগ্রি ড্যাশ হিম, গ্যাপের পর দেখো হিম আছে, আর হিম আছে মানে হচ্ছে ব্যক্তি, তাহলে অ্যাগ্রিড উইথ হিম, উইথ WITH, অ্যাগ্রিড উইথ হিম ড্যাশ দিস পয়েন্ট, এই পয়েন্টে আমি তার প্রস্তাবে রাজি হয়েছি, কিন্তু তার সাথে আমি এই বিষয়ে, এই পয়েন্ট বলেছে, তাহলে পুরো প্রস্তাব না, প্রস্তাবের একটা বিষয়। আমি গতদিন ওই রেডিসন ব্লুয়ের জন্য একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছিলাম, কেমন, পুরো প্রস্তাবে রাজি আছে কিন্তু প্রস্তাবের কিছু কিছু বিষয়ের সাথে হয়তো আমি রাজি না। সো অন, অ্যাগ্রিড অন দিস পয়েন্ট। দেন because we all belong to middle class. Okay,
বাট মাই ফ্রেন্ড অ্যাডিয়ার টু স্টিক টু গ্লু টু ক্লিং টু, অনেকগুলো শিখেছিলাম যেগুলো নাচর বান্দার মতো লেগে থাকা বোঝায় বা আঠার মতো লেগে থাকা বোঝায়। শুড ইউ পে হিট টু, মনোযোগ দেওয়া কোনো কিছু প্রতি, শুড ইউ পে হিট টু দ্যাম। ইউ নিড নট বি শকড অ্যাট, শকড হওয়ার দরকার নেই, আপসেট হওয়ার দরকার নেই, বিকজ দে আর এনভিয়াস অফ, ঈর্ষান্বিত হওয়া, এনভিয়াস অফ। আচ্ছা, এনভিয়াস অফ ইউ অ্যান্ড আর নট অ্যাকাস্টেমড টু, অ্যাকাস্টেমড টু মানে হচ্ছে অভ্যস্ত, কোনো কিছুতে অভ্যস্ত হওয়া, অ্যাকাস্টেমড টু ডুইং দিস। অন দ্য কন্ট্রারি, সে অন দ্য কান্ট্রি হবে না, এটা অন দ্য কন্ট্রারি হবে, CONTRARY, বানটা ভুল আসছে। অন দ্য কন্ট্রারি হি উইল লার্ন আ লেসন, সে একটা লেসন শিখবে কোনো কিছু থেকে, ফ্রম। সো লার্ন আ লেসন ফ্রম দ্য ক্রিটিসিজম। নাম্বার 17, আ নার্স অ্যাটেন্ডস অ্যাট, অথবা ইনও দিতে পারো, অ্যাটেন্ডস অ্যাট বা অ্যাটেন্ডস ইন হার ওয়ার্ক প্লেস, এটা হচ্ছে কর্মস্থলে উপস্থিত হওয়া, উপস্থিত হওয়ার জন্য অ্যাটেন্ড অ্যাট বা ইন। হার ওয়ার্ক প্লেস ইন টাইম টু অ্যাটেন্ড আপেন, টু অ্যাটেন্ড আপেন হার পেশেন্স। আচ্ছা, এই 17 নম্বর পর্যন্ত আমরা করেছি। এবার 18 থেকে বাকিগুলো, ওকে, 18 থেকে বাকিগুলো আমি বোর্ডে লিখে রেখেছি যাতে আমাদের সময় একটু কম যায়। ওকে, লেটস সি। স্পায়ার, স্পায়ারের সাথে তুমি টু ইউজ করবা, যদিও স্পায়ারের পর আফটারও ইউজ করা যায়, আবার কেউ কেউ দেখবে স্পায়ারের পর ফরও ইউজ করে, স্পায়ার আফটার, স্পায়ার ফর, স্পায়ার টু, তিনোটা সেম মিনিং। কোনো কিছু চাওয়া, কোনো কিছু পেতে চাওয়া, কোনো কিছুর জন্য উচ্চ আকাঙ্ক্ষা থাকা। হি ডাজ নট স্পায়ার টু রিচেস, রিচেস মানে সম্পত্তি। ওকে, সো স্পায়ার টু বি, যা হোক, এই স্পায়ারের জন্য টু বলো বা আফটার বলো বা ফর বলো একই মিনিং, তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, বেশি ব্যবহার করা হয় স্পায়ার টু, স্পায়ার টু রিচেস। হি ডাজ নট স্পায়ার টু রিচেস, RICHES, অর্থাৎ সে ধন সম্পদের পেছনে ছোটে না, কেমন? সো স্পায়ার টু, কোনো কিছু পেতে চাওয়া বা না চাওয়া। ব্লেসডের সাথে প্রেপোজিশন হয় উইথ, এবং এটার মতো ব্লেসডের মতো তুমি আরও একটা ওয়ার্ড শিখে রাখবা, ENDOWED, endowed, blessed with, endowed with, ENDOWED, endowed with, same meaning, blessed with, endowed with, কোনো কিছুতে আশীর্বাদান্বিত হওয়া। এখন তোমার মধ্যে কোনো একটা ভালো গুণ আছে, তুমি হয়তো খুব সুন্দর, তোমার হ্যান্ডরাইটিং হয়তো খুব সুন্দর, অথবা তোমার আবৃত্তি হয়তো খুব সুন্দর, অথবা তোমার কথা বলার ধরনটা হয়তো খুব সুন্দর। সো ইউ আর ব্লেসড উইথ আ বিউটিফুল হ্যান্ড রাইটিং, ইউ আর ব্লেসড উইথ অরেটরি। সো এরকম করে বলা হয় না কোনো একটা গুণে গুণান্বিত হলে, ব্লেসড উইথ। আচ্ছা, কশিয়াস, এই কশিয়াসের জন্য প্রিপোজিশন নেবা অফ, কশিয়াস অফ, কশিয়াস অফ মানে সতর্ক থাকা, সতর্ক থাকা। তবে এই কশিয়াসের আরেকটা বানান একটু দেখাই, CAUTIONS, কশনস। এখানে দেখ ইউ আর এখানে দেখ এন, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। কশিয়াস অফ, কশনস অ্যাগেইনস্ট, কশনস অ্যাগেইনস্ট, ইউ হ্যাভ টু টেক সাম কশনস, তোমাকে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, অ্যাগেইনস্ট দিস, কশনস অ্যাগেইনস্ট দিস, সতর্কতামূলক ব্যবস্থা। ইউ শুড বি কশিয়াস অফ, কেমন? সতর্ক। সাফারটা তুমি পারো, এটা নিয়ে ইয়ে করলে আপনি সাফার ফ্রম, কষ্ট পাওয়া, কোনো কিছুতে ভুগতে থাকা। ডেস্টিটিউট অফ, কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া, শূন্য হওয়া, ডেস্টিটিউট অফ, সেম মিনিং ডেপ্রাইভড, ডেস্টিটিউট অফ, ডেপ্রাইভড অফ, দুইটাই সেম মিনিং, বঞ্চিত হওয়া বা শূন্য। কন্টেন্টেড উইথ, স্যাটিসফাইড উইথ, কন্টেন্টেড উইথ একই জিনিস, সন্তুষ্ট থাকা কোনো কিছুতে। হি ইজ কন্টেন্টেড উইথ হোয়াট হি হ্যাজ, সে যা আছে, তার যা আছে সেটা নিয়ে সে সন্তুষ্ট, কন্টেন্টেড উইথ। রান, এই রানটা একটু এখানে লিখি, রান। ওকে, এই রান নিয়ে তুমি অনেকগুলো প্রিপোজিশন পাবা, রান আফটার পাবা, কখনো আবার রান ডাউন পাবা, কখনো আবার রান অ্যাক্রস পাওয়া, কখনো আবার রান অ্যাওয়ে পাওয়া, run away. Okay, so run after, if I am not wrong, ও আচ্ছা আরেকটা আছে, আরেকটা আছে, run into, into, run into. So run after, run down, run across, run into, run away. Okay, এখন আমি মনে হয়
এর আগে হ্যাঙ্কার আফটারের জন্য রান আফটার দেখিয়েছিলাম। ওকে, গত ক্লাসে যখন আমার এই ক্লাসটা শেষ হলো এবং কমেন্ট সেকশনটা ওপেন করা হলো, একদম প্রথম যে কমেন্টটা এসেছিল, স্যার আপনি শিট 4 করিয়ে ফেলেছিলেন, আগে খাতায় লেখা আছে। স্যার আপনি শিট 4 আগে করিয়ে ফেলেছিলেন, আগে মানে হচ্ছে যখন ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, তখন যখন গ্রামার পড়ছিলাম কিছু, তার সাথে এটা করিয়ে ফেলা হয়েছিল, খাতায় লেখা আছে। কেউ একজন স্বতঃপ্রণোদিত হয়ে আমার উপকারের জন্য আমাকে মনে করিয়ে দিল ব্যাপারটা, যে স্যার আপনি এটা করিয়ে ফেলেছেন আগে। আমি একদম সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু করার সময় বলছিলাম যে গ্রামার ক্লাসে কখনোই তুমি বলবা না, কখনোই, সেটা আমার ক্লাস হোক বা যে ক্লাসে হোক, কখনো বলবা না যে স্যার এটা পারিস, যে স্যার এটা আগে দেখাইছেন, স্যার এটা আগে শিখছি। নেভার। এখন ধরো তুমি আমার সাথে ন্যারেশনের ক্লাসগুলো করেছো, এতদিন ন্যারেশন ক্লাস করেছো, এখন তোমার কলেজে হোক বা তোমার কোনো ফ্রেন্ড হোক বা অন্য কোনো টিচার হোক, তোমাকে যদি আবার ন্যারেশন করে বা করায়, তোমাকে দিয়ে করায় বা তোমাকে দেখায় ন্যারেশন, তুই ন্যারেশন দেখে এরকম করে করে করতে হয়, তুমি কখনও তাকে বলবা না যে আমি ন্যারেশন পারি, আমাকে ন্যারেশন দেখাতে হবে না। বিকজ সামথিং নিউ মাইট কাম, নতুন কিছু আসতে পারে। সবাই যে সব কিছু জেনে বসে আছে তা তো না, আমি যে ন্যারেশনের সব কিছু জেনে বসে আছি তা তো না, আমি কখনো সেটা দাবিও করি না। হ্যাঁ, এমন অনেক কিছু আছে হয়তো যেটা আমি জানি না, অন্য কেউ জানে। ফলে তুমি যদি অন্য কাউকে, কেউ তোমাকে দেখাতে যাচ্ছে কিছু একটা ন্যারেশন নিয়ে, তুমি যদি না 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 আমি সব দেখে ফেলেছি, সব জেনে ফেলেছি, তাহলে ওই নতুনটা তুমি জানতে পারবে না। তাই গ্রামার ক্লাসে কখনো বলবা না যে এটা করা হয়ে গেছে, এটা বলা হয়ে গেছে, এটা শেখা হয়ে গেছে, এটা দেখা হয়ে গেছে। নেভার। কারণ তুমি জানো না যে কখন নতুন কিছু তুমি শিখবা। যেমন শিট 4, সেই শিট 4 ওই যে স্টুডেন্টটা বলেছে যে অলরেডি আমরা এটা করে ফেলেছি, সে জানে যে রানের পর আফটার হয়, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি সেখানে রান ডাউন, রান অ্যাক্রস, রান ইনটু, রান অ্যাওয়ে করাইনি। ওই শিটে আমি করাইনি। ওই শিটে শুধু রান আফটার দেখিয়েছি, আর কিছু দেখিনি। হ্যাঙ্কার আফটার, রান আফটার, মেক আফটার, 3টে দেখিয়েছিলাম। তাহলে আজকে যদি এই শিটটা আমি করতে না যেতাম, তাহলে এই যে নতুন যে 4টা তুমি পাচ্ছ, রান আফটার ছাড়াও যে নতুন 4টা পাচ্ছ, এই 4টা তুমি পেতে না। আর তোমাকে কি করানো হয় কি করানো হয় না আমি জানি। তারপরও যখন আমি রিভিশন করি, তারপর যখন আমি আবার করাই, দ্যাট মিনস দেয়ার মাস্ট বি সাম রিজনস বিহাইন্ড দিস। সো প্লিজ আমাকে বলতে শোনো, স্যার এটা করানো হয়ে গেছে, স্যার এটা দেখানো হয়ে গেছে। কেন যে বললাম, তুমি জানো না তোমার জন্য নতুন কী অপেক্ষা করছে। আর এগুলোকে বলি আমরা গুরুমারা বিদ্যে। বুঝিস? গুরুমারা বিদ্যে মানে হচ্ছে যেটা তুমি তোমার গুরু বা ওস্তাদের কাছ থেকে শিখে, সেটা দিয়ে তুমি আবার তোমার ওস্তাদ বা তোমার গুরুকে মেরে ফেলতে পারবা। এটাকে বলা হয় গুরু মারা বিদ্যে। ওকে, সো লেখাপড়া হচ্ছে সেরকম যে তুমি আমার থেকে শিখেই হয়তো এমনভাবে পড়াবা বা এমনভাবে দেখাবা যে আমারটাই শেষ হয়ে গেছে, তখন স্টুডেন্ট আমার কাছে পড়তে আসবে না, তোমার কাছে পড়তে যাবে। এবং অবশ্যই এটা আমার জন্য গর্বের বিষয়, চিটাগাংয়ে এমন অনেক ইংলিশ টিচার আছেন, এটা আমার জন্য খুব গর্বের বিষয় যে এমন অনেকগুলো ইংলিশ টিচার আছেন যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার স্টুডেন্ট, আমি নাম বলছি না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার স্টুডেন্ট। মানে কোনো এক সময় তারা আমার কাছে পড়েছে, তারপর তারা তাদের নিজেদের মতো করে পড়াচ্ছে, এবং অবশ্যই তারা অনেক ভালো পড়াচ্ছে। আমি পড়ানো শুরু করেছি 1997 সাল থেকে, 1997 ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিয়ে এসে আমি পড়ানো শুরু করেছি টিউশনি। তাহলে 97 থেকে 2021, কয় বছর? অনেক বছর না? সো এই এত বছরে অনেক স্টুডেন্টস বের হয়েছে। তাহলে আমি যদি কাউকে ক্লাস 9-এও পড়াই, তার বয়স তখন নিশ্চয়ই ধরো 15, এবং সেটা যদি 2000 সাল হয়, 15, তার বয়স 15, 2000 সাল, সাথে 21 বছর যোগ করো, তাহলে 15 আর 21 কত? 26। দ্যাট মিনস সেই 2010-এ আমার 2000 সালে আমি যে ব্যাচটাকে পড়িয়েছি তাদের বয়স এখন 26 বা 27 বা 28। সো তারা পড়াতেই পারে। যাই হোক না, আমি তোমাকে যেটা বলছি যে গুরুমারা বিদ্যে। সো এরকমও হতে পারে যে আমার চাইতেও ভালো পড়াচ্ছে, অবশ্যই ভেরি গুড, ভালো পড়াও। এটা একজন টিচারের জন্য এর চাইতে গর্বের বিষয় হয় না যে আমার স্টুডেন্ট আমার চাইতেও ভালো পড়াচ্ছে। এটা দেখলে আমি অবশ্যই প্রচণ্ড প্রাউড ফিল করব। ভেরি গুড। এবং এরকম অনেক স্টুডেন্টের সাথে আমার যোগাযোগও আছে যারা এখন চট্টগ্রামে বেশ ভালো পড়াচ্ছে এবং মাঝে মধ্যে কথাবার্তা হয়। ওকে,
কিন্তু যেটা বলতে চেয়েছিলাম গুরুমারা বিদ্যে, যে অনেক সময় টিচাররা সব কিছু দেখান না, কিছু জিনিস রেখে দেন, কিছু জিনিস রেখে দেন যেগুলো সম্পূর্ণ তার নিচের, যাতে কেউ তাকে টপকাতে না পারে। কেউ তাকে টপকাতে না পারে মানে জিনিস মানে তাকে ছাড়িয়ে যেতে না পারে। হ্যাঁ, আমি সব জেনে গেছি, উনি কী পড়ায় না পড়ায় সব কিছু আমি জেনে গেছি, তারপরে একটা দুইটা রেখে দেয় যেগুলো দেখানো হয় না। এখন আমরা আজকে এগুলো পড়ছি, এরপর পরের কোনো ক্লাসে হয়তো আরেকটা নতুন কিছু দেখবা, হোয়াট এভার, বাদ দাও। সো কখনও গ্রামার ক্লাসে বলবা না যে স্যার এটা পড়ানো হয়ে গেছে, এটা শেখা হয়ে গেছে, এটা দেখা হয়ে গেছে, বলবো যে আবার পড়ান, ওই টপিকটা আবার পড়ান। ওই টপিকটা যখন আবার পড়ানো হবে তখন দেখবা ওখান থেকে হয়তো নতুন কিছু আসতে পারে। তাহলে স্যার প্রথমবার কেন দেখালেন না, প্রথমবার কেন ওই জিনিসটা দেখালেন না যেটা আপনি সেকেন্ড টাইম দেখাচ্ছেন? কারণ পড়ানোটা পুরোপুরি বাবা পুরোপুরি হচ্ছে মানসিক ব্যাপার, পুরোপুরি মানসিক। কারণ আমার মুড যদি ভালো থাকে তখন দেখবা আমি তোমাকে নানা রকম করে পড়াচ্ছি। আবার যখন আমার মুড অফ থাকে বা টিচারের মুড অফ থাকে তখন উনি যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই পড়ান, আর এর বেশিতে যান না। তুমি নিজেও চিন্তা করো না, তোমার ভীষণ মুড ভালো, তোমার ফ্রেন্ডরা মিলে কথা বলছো, তুমি দেখবে ওখানে বট 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 অনেকক্ষণ কথাবার্তা বলছো। আবার ধরো তোমার কোনো কারণে মুড অফ, তোমার ফ্রেন্ডরা মিলে কথা বলছে, সেখানে দেখবে তুমি চুপ করে গম্ভীর হয়ে বসে আছো। সো তোমার মুড অনেক কিছু কন্ট্রোল করে। এখন এখানেও সেম ঘটনা ঘটে, কখনো কখনো মাথায় আছে সব দেখিয়ে দিলাম, কখনো কখনো মাথায় থাকে না দেখালাম না, এরকম নানা ধরনের ঘটনা ঘটে। ওকে, তাহলে রান আফটার মানে হচ্ছে কোনো কিছুর পেছনে ছোটা, রান আফটার। রান ডাউন, রান ডাউন মানে হচ্ছে ক্লান্ত হওয়া, টায়ার্ড বলি আমরা এটাকে, ক্লান্ত হওয়া বা টায়ার্ড, রান ডাউন। রান অ্যাক্রস, দেখা হওয়া, কারোর সাথে হঠাৎ দেখা হওয়া, রান অ্যাক্রস হঠাৎ দেখা হওয়া। রান ইনটু, পড়া, কোনো কিছুর মধ্যে পড়া বা পতিত হওয়া, কোনো কিছুর মধ্যে পড়া বা পতিত হওয়া। আর রান আওয়ে মানে হচ্ছে পালানো, রান আওয়ে পালানো। ওকে, তাহলে রান আফটার কোনো কিছুর পেছনে ছোটা, রান ডাউন ক্লান্ত হয়ে পড়া। ওয়াই আর ইউ লুকিং সো রান ডাউন, ওয়াই আর ইউ লুকিং সো রান ডাউন, তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? রান অ্যাক্রস, আই র্যান অ্যাক্রস দিয়ে, আই র্যান অ্যাক্রস ইউ দিয়ে, আমি তোমাকে সেখানে হঠাৎ দেখতে পেয়েছিলাম। র্যান ইনটু, কোনো কিছুর মধ্যে পড়া, হি র্যান ইনটু ডেপ্ট, ডিইবিটি, ঋণের দায়ে জড়িয়ে পড়লো, র্যান ইনটু। আর র্যান আওয়ে, পালিয়ে যাওয়া। আরেকটা আছে রান ওভার, দেখ বলতে বলতে কিন্তু একটা ভুলে গিয়েছিলাম আবার, রান ওভার, তবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট না, সেটা সিম্পল প্রিপোজিশন হিসেবেও বলতে পারিস, রান ওভার দ্য কার, র্যান ওভার হিম। সাধারণত দুর্ঘটনায় যখন কাউকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয় বা মারা যায়, কেউ গাড়ি চাপায় মারা যায়, তখন বলা হয় দ্য ট্রাক অথবা দ্য বাস র্যান ওভার হিম, তার উপর দিয়ে চলে গেছে, রান ওভার। তাহলে রান নিয়ে কয়টা পাইলা দেখ, 1 2 3 4 5 6। রান আফটার, রান ওভার, রান ডাউন, রান অ্যাক্রস, রান ইনটু, রান অ্যাওয়ে। ওকে, পর আমরা মুখস্থ করবো। সো রান নিয়ে কয়টা, 1 2 3 4 5 6। রান নিয়ে আমরা 6টা পাবো, 1 2 3 4 5 6, 6টা পাবো। ওকে, আচ্ছা, তাহলে রান আফটার মানে কোনো কিছু পেছনে ছোটা, হ্যাঙ্কার আফটার রান আফটার। রান ওভার মানে কোনো কিছুর উপর দিয়ে যাওয়া, রান ডাউন মানে ক্লান্ত দেখানো, রান অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ দেখতে পাওয়া, রান ইনটু কোনো কিছুর মধ্যে গিয়ে পড়া, পতিত হওয়া যেটাকে বলি, আর রান অ্যাওয়ে মানে পালানো। ব্রিং নিয়ে 2টা পাবা, ব্রিং আউট, ব্রিং অ্যাবাউট। ব্রিং আউট একটা পাবা, আর একটা পাবা ব্রিং অ্যাবাউট। ব্রিং আউট মানে হচ্ছে কোনো কিছু বের করা, মিছিল বা শোভাযাত্রা বের করা, দে ব্রট আউট আ প্রসেশন, দে ব্রট আউট আ ম্যাগাজিন, না, বের করা। আর ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে বয়ে আনা, দেশের জন্য শান্তি বয়ে আনবে, পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে, সুখ বয়ে আনবে, এ ধরনের বয়ে আনাগুলো হচ্ছে ব্রিং অ্যাবাউট। আর নোন, এটা একটু দেখতে হবে, নোনের জন্য টু পাবা, নোনের জন্য বাই পাবা, নোনের জন্য ফর পাবা, নোন টু, নোন ফর, নোন বাই, 3টা। ওকে, তাহলে এটা মুছে ফেলি। আচ্ছা, নোন টু, নোন ফর, নোন বাই। স্যার নোন টু, পরিচিত, পরিচিত। ইউ আর নোন টু মি, তুমি আমার কাছে পরিচিত। ইউ আর নোন টু মি, আই এম নোন টু ইউ, আমি তোমার কাছে পরিচিত। তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, নোন টু।
নোন বাই কারো দ্বারা পরিচিত, কারো দ্বারা মানে এটা প্যাসিভ না, কিন্তু এটা খেয়াল রাখিও বাবা, এটা অনেকে দেখানোটা বাচ্চাদের কাজ, তারপর আমি দেখাচ্ছি বাচ্চারাও পারে এটা। আই নো ইউ, এটার প্যাসিভটা আমরা যখন করি তখন এইভাবে আমরা করি, ইউ আর নোন টু মি, ইউ আর নোন টু মি। তাহলে নোনের সাথে প্যাসিভে আমরা বাই আনি না, নোনের সাথে টু আনি, ইউ আর নোন টু মি, এভাবে আমরা করি জিনিসটা, বাই আনি না। ওকে, তাহলে স্যার নোন বাই কখন হয়? নোন বাই হয় ধরো তুমি এলাকায়, তুমি যে পাড়ায় থাকো সে পাড়ায় তোমার বাবা খুব বিখ্যাত, বা তোমার মা খুব বিখ্যাত, বা তোমার বড় ভাইয়া খুব বিখ্যাত, বা তোমার বড় আপু খুব বিখ্যাত, অর্থাৎ তোমাকে চিনে তোমার আব্বুর দ্বারা, বা তোমার আম্মু বা তোমার ভাই বা তোমার আপুর দ্বারা, অমুকের ছেলে, অমুকের মেয়ে। তাহলে তুমি কার দ্বারা পরিচিত হচ্ছ? অমুকের, মানে তোমার বাবার বা তোমার মায়ের দ্বারা পরিচিত হচ্ছ। তারা মানুষজন তোমাকে চিনে তোমার মা বা বাবার নাম অনুসারে বা তাদের পরিচয় অনুসারে। সো ইউ আর নোন বাই ইয়োর ফাদার, ইউ আর নোন বাই ইয়োর মাদার, ইউ আর নোন বাই ইয়োর গ্র্যান্ডফাদার, ইয়োর ফ্যামিলি ইজ নোন বাই ইয়োর গ্র্যান্ডফাদার। তোমার বাবা, তোমাদের পরিবারটা এলাকায় তোমার দাদুর পরিচয়ে পরিচিত। সো কারো দ্বারা পরিচিত, কারো নাম দ্বারা পরিচিত হলে তখন নোন বাই। আর নোন ফর হচ্ছে কোনো কিছুর জন্য যদি বিখ্যাত থাকে। ওয়ান্স বাংলাদেশ ওয়াজ নোন ফর মুসলিম, এক সময় বাংলাদেশ মুসলিমের জন্য বিখ্যাত ছিল। বা বাংলাদেশ ইজ নোন ফর গোল্ডেন ফিভার or jute, Bangladesh is known for jute, Bangladesh famous for known for কোনো কিছুর জন্য বিখ্যাত হওয়া। তাহলে নোন টু হচ্ছে কারো কাছে পরিচিত হওয়া, তোমার কাছে পরিচিত, আমার কাছে পরিচিত, নোন টু। নোন বাই হচ্ছে তুমি যদি অন্য কারো পরিচয়ে পরিচিত হও। এখন একজন স্টুডেন্টকে আমি ক্লাসে আনলাম, ক্লাসে এনে পরিচয় করিয়ে দিলাম তোমাদের সাথে, এ হচ্ছে অমুক ব্লা 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 ব্লা। তাহলে স্টুডেন্টটা ক্লাসে কার দ্বারা পরিচিত হলো? আমার দ্বারা। কারণ তুমি তাকে কী বলবা যে হি ইজ স্যার স্টুডেন্ট, অমুক স্যার স্টুডেন্ট, ইনি ও অমুক স্যার স্টুডেন্ট। এখন এই স্টুডেন্টটা যদি অন্য কোনো স্যারের বাসায় পড়ে এবং তোমার সাথে যদি সেখানে দেখা হয়, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে একে, তখন তুমি হয়তো বলতে পারো হ্যাঁ এ হচ্ছে অমুক স্যারের স্টুডেন্ট। তাহলে এই যে অমুক স্যারের স্টুডেন্ট দ্বারা সে পরিচিত হচ্ছে, এটা তখন কি হয়ে যায়? নোন বাই। আর নোন ফর হচ্ছে কোনো কিছুর জন্য বিখ্যাত হওয়া। আরেকবার দেখি, স্পায়ার টু, উচ্চ আকাঙ্ক্ষা, কোনো কিছু পাওয়ার জন্য উচ্চ আকাঙ্ক্ষা থাকে, স্পায়ার টু। ব্লেসড উইথ, আশীর্বাদান্বিত। কনসিয়াস অফ, সতর্ক থাকা, কনসিয়াস অফ, অ্যাওয়্যার অফ, একই জিনিস। কনসিয়াস অফ, CONSCIOUS, কনসিয়াস, অথবা অ্যাওয়্যার, AWARE, অ্যাওয়্যার, এই দুটো প্রিপোজিশন কি নিবে? অ্যাওয়্যার অফ, কনসিয়াস অফ, অ্যাওয়্যার অফ। সো কনসিয়াসের সাথে কি হয়? অফ। তবে কশাসের সাথে অফ, তবে যদি বানানটা কশাস ইউ না হয়ে অ্যান হয়, কশনস হয়, CAUTIONS, কশনস হয়, তখন এটা হয়ে যাবে অ্যাগেইনস্ট। ইউ হ্যাভ টু টেক সাম কশনস অ্যাগেইনস্ট দিস, না কোনো কিছু বিরুদ্ধে। সাফার ফ্রম জানো, ডেস্টিটিউটেড, ডিপ্রাইভড, একই জিনিস, কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া। দেন কন্টেন্টেড উইথ, কন্টেন্টেড উইথ মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া, স্যাটিসফাইড উইথ। রান নিয়ে আমরা প্রথমে পেয়েছি আফটার, রান আফটার, কোনো কিছু পেছনে ছোটা। এরপর রান ওভার, রান ওভার মানে কোনো কিছু উপর দিয়ে যাওয়া, ওই গাড়ি বাস ট্রাক উপর দিয়ে চলে গেছে। এরপর হচ্ছে রান ডাউন, রান ডাউন মানে হচ্ছে ক্লান্ত দেখানো। রান অ্যাক্রস, রান অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ দেখতে পাওয়া। রান ইনটু, রান ইনটু মানে কোনো কিছুর মধ্যে গিয়ে পড়া, পতিত হওয়া। অ্যান্ড লাস্টে রান অ্যাওয়ে, পালিয়েছিল, না কোনো কিছু নিয়ে পালানো। ব্রিং আউট, কোনো কিছু বের করা। আর ব্রিং অ্যাবাউট, বয়ে আনা। নোন টু, কারো কাছে পরিচিত। নোন বাই, কোনো কিছুর দ্বারা বা কারো দ্বারা পরিচিত। আর নোন ফর, বিখ্যাত। ওকে, চলো মুখস্থ করি। স্পায়ার টু, ব্লেসড উইথ, কশিয়াস অফ, সাফার ফ্রম, ডিস্টিটিউট অফ, ডিপ্রাইভড অফ, কন্টেন্টেড উইথ। রান অনেকগুলো, রান আফটার, রান ওভার, রান ডাউন, রান। আচ্ছা আমি একটু লিখে দিই, নাহলে তুমি আবার। রান আফটার, প্রথমে রান আফটার, এরপর রান ডাউন, রান ওভার, রান অ্যাক্রস, কি জানি বাদ দিলাম, রান ইনটু, রান ইনটু, আর একটা হচ্ছে রান অ্যাওয়ে, অ্যাওয়ে। ওকে, তাহলে রান আফটার, রান ডাউন, রান ওভার, রান অ্যাক্রস, রান ইনটু, রান অ্যাওয়ে, ব্রিং আউট, ব্রিং অ্যাবাউট, নোন টু, নোন বাই, নোন ফর। আবার
known to, known by, known for, bring out, bring about, run after, run down, run over, run across, run into, run away, contented with, deprived of, destitute of, suffer from, cautious of, blessed with, aspire to. আরেকবার, aspire to, blessed with, cautious of, suffer from, destitute of, deprived of, contented with, run after, run down, run over, run across, run into, run away, bring out, bring about, known to, known by, known for. আরেকবার, known to, known by, known for, bring out, bring about, run after, run down, run over, run across, run into, run away, contented with, deprived of, destitute of, suffer from, cautious of, blessed with, aspire to. আশা করি মুখস্থ হয়ে গেছে, আশা করি মুখস্থ হয়ে গেছে। দাগগুলো টেনে রেখেছি যাতে মিস না হয়, কোনোটা যাতে মিস না হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে এটাকে 1 2 3 4 5 6 6টা করে দিলাম। ওকে, তাহলে শুরু করি। aspire to, blessed with, cautious of, suffer from, destitute of, deprived of, contented with, run after, run over, run down, run across, run into, run away. আমি হয়তো উল্টপাট করে ফেলেছি, কিচ্ছু করার নাই, আবার বলছি। রান আফটার, রান ডাউন, রান ওভার, রান অ্যাক্রস, রান ইনটু, রান অ্যাওয়ে, ব্রিং আউট, ব্রিং অ্যাবাউট, নোন টু, নোন বাই, নোন ফর। আবার known to, known by, known for, bring out, bring about, run after, run down, run over, run across, run into, run away, contented with, deprived of, destitute of, suffer from, cautious of, blessed with, aspire to. তাহলে তোমাদের কাজ থাকবে, তোমার কাজ থাকবে 30 পর্যন্ত, 30 পর্যন্ত করে ফেলবা। আমরা 17 পর্যন্ত আজকে আনসার করে দিয়েছি না, তাহলে 18 থেকে 30 এগুলো তুমি করে ফেলছো। ওকে, এবং আমরা ধীরে ধীরে এরকম এগোতে থাকবো। আর হ্যাঁ, আগে করছি এটা চিন্তা করে বাদ দিও না, কারণ নতুন নতুন কিছু কিছু হয়তো আবার আসবে, একসাথে হয়তো আলোচনায় কিছু নতুন নতুন আসবে। আর এই যে রিভিশনটা হচ্ছে এটাও তো অনেক না, তুমি সেই যে কবে পড়েছিলে তারপর সব ফেলে রেখেছো, ওটা বা। এবার চলে আসো ন্যারেশনের শিটটাতে। ন্যারেশনের শিটটাতে আমরা লাস্ট আনসার করছিলাম প্যারা নাম্বার 7, আজকে শুরু করবো প্যারা নাম্বার 8। ওকে, আমি প্যারা নাম্বার 8টা একটু বোর্ডে লিখছি। প্যারা নাম্বার 8 বোর্ডে লিখছি কারণ এখানে একটা জিনিস বোঝানোর আছে। প্যারা 8 একটা জিনিস বোঝানোর আছে। হু ইজ দেয়ার, who is there, cried the doctor, cried the doctor, comma, putting his head out of his bedroom window, full stop. Little hands, doctor. শেষ। What do you want, little hands? Little hands. ওকে, এতটুকুই আমার জন্য যথেষ্ট। লেটস সি, এবার আনসারটা খেয়াল কর। হু ইজ দেয়ার, ক্রাইড দ্য ডক্টর, পুটিং হিজ হেড আউট অফ হিজ বেডরুম উইন্ডো। ওকে, তাহলে গেল, ডক্টর তার মাথাটা বেডরুমের উইন্ডো দিয়ে বের করে দিয়ে জিজ্ঞেস করলো ওখানে কে।
ওখানে কে? আচ্ছা, লিটল হ্যান্ডস ডক্টর, উত্তরটা আসলো ডক্টর লিটল হ্যান্ডস, অর্থাৎ যিনি কথা বলছেন তার নাম হচ্ছে লিটল হ্যান্ডস। কিন্তু দেখো ওখানে আর কিছু নাই, লিটল হ্যান্ডস ডক্টর আর কিছু নাই, কথাটা কে বলেছে? নাই। আমরা বুঝতে পারছি এটা লিটল হ্যান্ডসে বলছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট লিটল হ্যান্ডস? অ্যান্ড লিটল হ্যান্ডস তুমি কী চাও? তাহলে এটা কে বলেছে? ডক্টর বলেছে। ওকে, ফার্স্ট থিং, প্রথমে দেখো ক্রাইড দ্য ডক্টর, এরপর এই যে পুটিং হিজ হেড আউট অফ হিজ বেডরুম উইন্ডো, এই জিনিসটা হচ্ছে আমাদের ভাষায় সেই বাক্যা জিনিস, যেটা না দিলেও চলতো, যেটা না দিলেও চলতো কিন্তু তারপরও দিয়েছে, আমরা প্যাসেজে প্র্যাকটিস করেছিলাম। আর এই ধরনের, কারণ জিনিসটা এভাবে শেষ করে দিলে তো হুইজ দেয়ার ক্রাইড দ্য ডক্টর, এভাবেই তো বলিতে পারতো। তাহলে আবার পুটিং হিজ হেড আউট অফ হিজ বেডরুম উইন্ডো এটা কেন দিল? এটা এই কারণে দিল যাতে সিচুয়েশনটা তুমি বুঝতে পারো। আর যখনই এই ধরনের সিচুয়েশনসগুলো আসবে তুমি প্রথমে সেই সিচুয়েশনটা দিয়ে করবা, পুটিং হিজ হেড blah 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 window, comma, putting his head out of his bedroom window, comma, the doctor asked who was there, the doctor asked who was there, full stop. আচ্ছা, সো এই বাক্যের জিনিসটাকে আগে আনতে হবে, এটা একটু বুঝতে হবে তোমাকে। গেল, এবার এই যে উত্তরটা আছে লিটল হ্যান্ডস ডক্টর, অ্যান্ড ডাক্তার কি চিনতো লিটল হ্যান্ডসকে আগে থেকে? নাম্বার ওয়ান, চিনতো না, কারণ চিনলে জিজ্ঞেস করতো না। দ্বিতীয়ত দেখো এখানে লিটল হ্যান্ডস ডক্টর এই কথাটা কে বলেছে সেটা নাই। ধর এখানে যদি এভাবে থাকতো হি সেড, লিটল হ্যান্ডস ডক্টর হি সেড, কথাটা যদি এভাবে বলতো তখন আমরা বলতাম হি আনসার দ্যাট হি ওয়াজ লিটল হ্যান্ডস। ধরো লিটল হ্যান্ডস ডক্টর, কমা, ইনভার্টেড কমার শেষ, এবং লেখা আছে হি সেড, অর্থাৎ হি এ কথাটা বলেছে, কে কথাটা বলেছে সেটা দেয়া আছে, তখন আমরা হি আনসার দ্যাট দিয়ে করতে পারতাম। কিন্তু এখানে কি সেটা আছে? নাই, কারণ এই জায়গা থেকে আবার ডক্টরের কথা শুরু হয়ে গেছে। তাহলে এই লিটল হ্যান্ডস ডক্টর কথাটা লিটল হ্যান্ডস বলেছে আমরা জানি, কিন্তু আপাতত ওর নাম না বলার আগ পর্যন্ত আমরা জানি না যে এটা কে ছিল। তাই এখানে কোনটা আনতে হবে? এখানে আনতে হবে দ্য লিসনার, the listener answered অথবা replied, answered অথবা replied that he was little hands, he was little hands। তাহলে এই জায়গাটা তুমি একটু দেখো কেন আমি দ্য লিসেনার কথাটা ইউজ করলাম। আমরা এর আগেও ওরকম স্পিকার লিসেনে ইউজ করছিলাম, কোথায় মনে আছে? সে টম এবং ইভের প্যাসেজটাতে, এবং সেখানে বলেছিলাম যে কি এটা এরকম হচ্ছে, কারণ কি ওখানে বলা নেয় কথাটা হোয়াট ইজ ইয়োর নেম মাই লিটল অ্যাঞ্জেল, গেল গিয়ে। তারপর আমি যে প্যাসেজটা বলি, প্যাসেজটা তো আমার সামনে আছে, হোয়াটস ইয়োর নেম মাই লিটল অ্যাঞ্জেল, কথাটা কে বলেছে? নাই। ইভ উত্তর এসেছে, কিন্তু কে উত্তর দিয়েছে সেটা বলে নাই। ওয়াই হু আর ইউ, কে বলেছে? নাই। সো যখনই তোমাকে এরকম দেয়া হচ্ছে কোনো একটা প্রশ্ন বা কোনো একটা উত্তর দেয়া হয়েছে যেটার দ্বারা কাউকে বুঝাচ্ছে না এই কথাটা কে বলেছে, হি সেড, ইউ সেড, আই সেড, কিছু নাই, সেক্ষেত্রে তুমি কি ইউজ করে দিচ্ছ? লিসেনার ইউজ করে দিচ্ছ, যদি তার সাথে তোমার আগে পরিচয় না থাকে। যেমন এই লাইনটা দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট লিটল হ্যান্ডস, এখানেও কিন্তু কিছু নাই, এই লাইনটাও কিন্তু শেষ, কিন্তু তুমি দেখেই বুঝছো যে এই লাইনটা কে বলেছে? ডক্টর বলেছে। তাহলে এখানে তোমাকে লিখতে হবে দ্য ডক্টর asked again, the doctor asked again what he, ব্র্যাকেটে এল দিলে হবে, লিটল হ্যান্ডসে এল দিলে হবে, অথবা এইচও দিতে পারো, হোয়াট হি ওয়ান্টেড, তাহলে এখানে দেখ কিছু নাই, হোয়াট ডু ইউ ওয়ান্ট লিটল হ্যান্ডস এটা বলার পর কিন্তু কিছু নাই, তারপর আমরা কি আনতে পেরেছি?
দ্য ডক্টর, কারণ ডক্টরের সাথে আমাদের আগেই প্যাসেজে পরিচয় হয়ে গেছে। কিন্তু লিটল হ্যান্ডসের সাথে যেহেতু আমাদের আগে পরিচয় হয়নি এবং এখানেও বলা নাই যে এই লিটল হ্যান্ডস ডক্টর কথাটা কে বলেছে, এটা বলা নাই, তাই আমাকে কি আনতে হয়েছিল, লিসেনার শব্দটা আনতে হয়েছিল। পরের লাইন যেটা আছে যে কি, the miller son has fallen from a ladder and has hurt himself and the miller wants you to come at once. তাহলে এই উত্তরটা হোয়াট ডু ইউ ওয়ান্টের পর এই লাইনটা আসছে। তাহলে তুমি কি চাও লিটল হ্যান্ডস, বলছে মিলারের ছেলে পড়ে গেছে সিঁড়ি থেকে এবং মিলার চান যে আপনি যেন এখনই তার বাসায় যান। এ কথা তাহলে কে বলতে পারে, লিটল হ্যান্ডস। এখন এখানেও বলা নাই যে এটা কে বলেছে, হি স্যাড, লিটল হ্যান্ড স্যাড, কিছু বলা নাই। কিন্তু আমরা তো অলরেডি ওর সাথে পরিচিত হয়ে গেছি, আমরা অলরেডি লিসেনারের সাথে পরিচিত হয়ে গেছি। তোমার ইভের কথা মনে আছে যে ইভ প্রথমবার লিসেনার দিয়েছিলাম, কিন্তু পরের বার ইভের জন্য লিসেনার দিই নাই, তখন আমরা সরাসরি ইভ বা সরাসরি টম ইউজ করছি। সো যতক্ষণ পর্যন্ত পরিচিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তুমি স্পিকার লিসেনার চালিয়ে যেতে পারো। যেমন এটা নাম বলছে, নাম বলার আগ পর্যন্ত আমাদের সাথে পরিচয় ছিল না, তাই আমরা লিসেনার দিয়েছি। কিন্তু এই যে লাইনটা, দ্য মিলার সান হ্যাজ ফলেন ফ্রম দ্য ল্যাডার, এই লাইনটা কে বলেছে, হ্যান্ডস বলেছে, লিটল হ্যান্ডস বলেছে, এবং তার সাথে ইতিমধ্যে আমাদের পরিচয় হয়ে গেছে। তাহলে পরের লাইনটা লিটল হ্যান্ডস আনসার দিয়ে শুরু হবে। লিটল হ্যান্ডস answered অথবা replied that, little hands answered বা replied that the miller's son had বা has থাকলে had fallen from a ladder and had and had hurt himself and the miller wanted, present as once, wanted him দিয়ে ব্র্যাকেটে ডক্টরের ডি, হিম, ওয়ান্টেড হিম টু কাম হবে না, টু গো হবে। এটা আমরা পরে একটা ক্লাসে দেখবো, কাম কখন কাম থাকে, কাম কখন গো হয়। টু কাম অ্যাট ওয়ান্স নাকি টু গো অ্যাট ওয়ান্স, টু গো হবে, এই কামটা গো হবে। এবং এই কাম কখন কাম থাকে, কাম কখন গো হয় আমরা পরে একটা ক্লাসে দেখবো, ঠিক আছে? এটা নিয়ে এখন প্রশ্ন করার দরকার নেই। সো অ্যান্ড দ্য মিলার ওয়ান্টেড হিম, ব্র্যাকেটে ডক্টরের ডি, মিলার ওয়ান্টেড হিম to go at that moment, at once, at that moment, THAT, that moment. ওকে, তাহলে পুরো প্যাসেজটা আমি একবার করে দিচ্ছি। কী হবে, putting his head out of his bedroom window, the doctor asked who was there, full stop. The listener answered that or replied that he was little Hans. কারণ লিটল হ্যান্ডস আসলে তো পূর্ণাঙ্গ উত্তর না, পূর্ণাঙ্গ উত্তর হচ্ছে কি, আই অ্যাম লিটল হ্যান্ডস। এই আই অ্যাম লিটল হ্যান্ডসকে যখন আমরা ইনডাইরেক্ট করবো, হি ওয়াজ লিটল হ্যান্ডস হয়ে গেল। দ্য ডক্টর আস্কড হোয়াট হি ওয়ান্টেড, বাট দ্য ডক্টর আস্কড লিটল হ্যান্ডস হোয়াট হি ওয়ান্টেড। এই হি এর পর লিটল হ্যান্ডসের এল অথবা এইচ যে কোনো একটা দিয়ে দিবা। ওকে, লিটল হ্যান্ডস আনসার্ড দ্যাট অথবা রিপ্লাইড দ্যাট দ্য মিলার সান had fallen from a ladder and had hurt himself and the miller wanted, এটি হবে না, wanted him দিয়ে ব্র্যাকেটে ডক্টরের ডি, wanted him to go at that moment, at once, at that moment. ডান, এটা গেল প্যারা 8। এখানের মধ্যে অনেকগুলো ছোটোখাটো ঝামেলা ছিল, সেজন্য প্যারা 8টা আমরা এইভাবে বোর্ডে দেখলাম। এবার আয় প্যারা 9। প্যারা 9 এটা তুমি 9-10ও করেছো, পাইপার অফ হ্যামিলিন থেকে আসছে লাইনটা, প্যাসেজটা। সো এটা আশা করি বোর্ডে করতে হবে না, মুখে মুখে করলে হয়ে যাবে। লেটস সি, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট সেড দ্য মেয়ার, সরাসরি বলে দিয়েছে মেয়ের প্রশ্নটা করেছে। 1000 guilders সেড দ্য পাইপার, তাহলে স্পিকার লিসেনার তুমি পেয়ে গেছো। ওকে, অলরাইট সেড দ্য মেয়ার, উই উইল পে ইউ 1000 guilders মানে মুদ্রা, আমরা যেরকম টাকা বলি ওরা বলে গিল্ডার্স। ওকে, সো স্বর্ণ মুদ্রা। 1000 guilders. When will you set to work, তুমি কখন কাজ শুরু করবা? Now, replied the piper বলে এখনই। ওকে, সো হাউ মাচ ডু ইউ ওয়ান্ট সেড দ্য মেয়ার, তো দ্য মেয়ার আস্কস দ্য পাইপার অথবা দ্য মেয়ার আস্কস দিলেও হবে। ওকে, দ্য মেয়ার আস্কস দিলেও হবে, দ্য মেয়ার আস্কস দ্য পাইপার দিলেও হবে, তোমার ইচ্ছে। দ্য মেয়ার আস্কস দ্য পাইপার হাউ মাচ, ডুটা উঠে গেল, হি ওয়ান্টেড, ডু থাকলে প্রেজেন্ট টেন্স আর ডু বা ডাস থাকলে মূল ভার্বের পাস্ট। তাহলে হাউ মাচ হি ওয়ান্টেড
হাউ মাচ হি ওয়ান্টেড, ডুর জন্য মূলভাবে পাস্ট টেন্স আসলো। আর হি এর পর ব্র্যাকেটে পাইপারের পি লিখে দিবা, হাউ মাচ হি ব্র্যাকেটে পাইপারের পি, হাউ মাচ হি ওয়ান্টেড, ফুল স্টপ। দ্য পাইপার আনসার্ড, এবার জিজ্ঞেস করছিল তোমার কত চাই, তুমি কত চাও, তখন বললো 1000 মুদ্রা। 1000 মুদ্রা, 1000 মুদ্রা কি আমি গায়ে মাখবো, 1000 মুদ্রা কি আমি মাথায় ডালবো, তো 1000 মুদ্রা কি আমি চাই, তাহলে আই ওয়ান্ট 1000 গিল্ডার্স, পুরো লাইনটা হওয়ার কথা ছিল এরকম, আই ওয়ান্ট 1000 গিল্ডার্স, পুরো লাইনটা এভাবে হওয়ার কথা ছিল। দ্য পাইপার আনসার্ড অথবা রিপ্লাই দ্যাট হি ওয়ান্টেড, হি দিয়ে পাইপারের পি, হি ওয়ান্টেড 1000 গিল্ডার্স, হি ওয়ান্টেড 1000 guilders. All right, said the mayor. The mayor told that it was all right. Okay, এবার একটু দেখো it was all right, এরপর দেখো we will pay you আর when will you set to work, তাহলে তিনটা কথা বলেছে, all right বলেছে, তারা পে করবে বলেছে, এবং তারা কবে থেকে কাজটা শুরু করবে সেটা বলেছে, তিনটা। এখন খেয়াল করো অল রাইটটা ইনভার্টেড কমার ভেতর দিয়ে দিয়েছে, আর ওদিকে উই উইল পে এই সেন্টেন্সের আগে যে ইনভার্টেড কমা শুরু হলো সেই ইনভার্টেড কমাটা শেষ হচ্ছে কোথায় গিয়ে, ওয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক। অর্থাৎ দুইটা সেন্টেন্সকে, একটা অ্যাসার্টিভ একটা ইন্টারোগেটিভকে একই ইনভার্টেড কমার ভেতর রেখেছে। আমরা যেটা করতাম যে তিনটা সেন্টেন্স থাকলে প্রথম দুইটাকে একসাথে করতাম, তৃতীয়টাকে আলাদা করতাম, কিন্তু এক্ষেত্রে একটু অন্যরকম করতে হবে, কারণ অল রাইটটাকে ওরা আলাদা করে রেখেছে, আর উই উইল পে ইউ অ্যান্ড ওয়েন উইল ইউ স্টার্ট এই দুইটাকে ওরা একসাথে করে রেখেছে। তাহলে আমরাও প্রথমটাকে আলাদা করব, দ্বিতীয় দুটাকে একসাথে করে দিব। তাহলে দ্য মেয়র টোল দ্যাট ইট ওয়াজ অল রাইট, ফুল স্টপ। দ্য মেয়র টোল দ্যাট ইট ওয়াজ অল রাইট, এই ইট ওয়াজ অল রাইটের সাথে তুমি অ্যান্ড দিয়ে পরের লাইনটা যোগ করতে পারবা না। কেন পারবা না? কারণ এটা আলাদা ইনভার্টেড কমার ভিতর রেখেছে। কারণ ওই ওয়েন উই উইল পে ইউ আর ওয়েন উইল ইউ স্টার্ট টু ওয়ার্ক এই দুইটা তুমি আলাদা করতে পারবা না, এই দুইটা একই ইনভার্টেডের ভিতর আছে। এখন যদি আলাদা না করে তাহলে অসুবিধা কি? তিনোটা অ্যান্ড দিয়ে করে দিই, দ্য মেয়র টোল দ্যাট ইট ওয়াজ অল রাইট অ্যান্ড দে উড পে অ্যান্ড আস্ক। এটা বিশ্রী হয়, বিশ্রী হয়, এই ধরনের বাক্যগুলো বিশ্রী হয়। কোনো একটা কেউ একজন জিজ্ঞেস করেছিল কোনো একটা সময় যে এরকম 2, 3, 4টা যদি যোগ করে দিই কী হয়, আননেসেসারি সেন্টেন্সগুলো বড় করার তো কোনো মানে হয় না। মাঝে মধ্যে আমার মনে হয় যে প্রশ্ন করতে হবে তাই একটু প্রশ্ন করি, ওই তাই রে নাই তর্কের খাতিরে মোরা তর্ক করে যাই, এরকম করে বলি যে তর্ক করতে হবে তাই তর্ক করি। স্যার এটাকে আরেকটা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলে কী হয়? বিশ্রী হয় বাবা। এখন তুমি চাইলে তোমার শার্টের এদিকে ছিঁড়ে, এদিকে বিভিন্ন জায়গায় ছিঁড়ে, শার্টের বিভিন্ন জায়গায় ছিঁড়ে তুমি রাস্তায় বেরোতে পারো, তুমি পারো, তোমাকে তো কেউ বাধা দেবে না, তুমি পারো, কিন্তু তোমাকে কি দেখাবে? বিশ্রী দেখাবে। সো সেম ব্যাপারটা কোথায় আসে? সেন্টেন্সের ক্ষেত্রে তুমি ইচ্ছা মতো অ্যান্ড দিয়ে 3টা কেন 10টা সেন্টেন্সকে যোগ করে দাও না, 10টা সেন্টেন্স পুরোটাকেই তুমি অ্যান্ড দিয়ে যোগ করে দাও, কিন্তু বিশ্রী দেখায়। আর ন্যারেশনের ওই জায়গাগুলোতে মার্কস কাটা যায়। সো আমরা অল রাইটটাকে ঠিক রাখবো, একটা সেন্টেন্স রাখবো, আর বাকি দুইটাকে আলাদা করব। দ্য মেয়ার told that it was all right, number 1. He also told দিয়ে শুরু করো, কারণ এর আগে তো অলরাইট বলেছে। He also told that they would কারণ শ্যাল বা উইল যেটাই থাকুক এটা উড আসবে, they would pay him 1000 guilders and asked. He also told that they would pay him 1000 guilders and asked. When he, উইলটা অক্সিলারি তো সাবজেক্টের পরে যাবে, when he would, he দিয়ে ব্র্যাকেটে পাইপের পি, when he would set to work, তাহলে এই পুরোটা হচ্ছে এরকম, দ্য মেয়র টোল দ্যাট ইট ওয়াজ অল রাইট, ফুল স্টপ। হি অলসো টোল দ্যাট দে উড পে হিম 1000 guilders and asked when he would set to work. আচ্ছা গেল। নাও রিপ্লাই দ্য পাইপার। এখন নাও বলতে কি বোঝাচ্ছে? প্রশ্ন করছিল when he would set to work, কখন সে কাজ শুরু করবে, আর ও বলছে এখন। দ্যাট মিনস ও আসলে কি বলতে চাইছে? আমি এখন কাজ শুরু করব। ওখানে কি আছে? when will you set to work না? তাহলে এই একটা জিনিস দেখ এখানে, when will, আমি একটু ছোটো সংক্ষেপে লিখলাম, when will you set to work now. আচ্ছা, তাহলে এই নাও দ্বারা কি বোঝাচ্ছে? দ্যাট মিনস I shall set to
walk now. I shall set to walk now. এই নাও দ্বারা আসলে এই জিনিসটা পুরো সেন্টেন্সটা বোঝানো হচ্ছে। আর আমাদের এই নাওর জন্য দেন আনতে হবে। তাহলে আগের লাইনে প্রশ্ন করছিল when will you set to work, তাহলে the Pied Piper replied that he would set to work then, then. He would set to work then, then. পারবি? গেল গিয়ে এটা পাইড পেপারটা। তার পাইড পেপারটা একবার আনসার করে দিই। দ্য মেয়ার আস্ক হাউ মাচ হি ওয়ান্টেড, হি এর পর ব্র্যাকেটে পাইড পেপারে পি। দ্য পাইড পেপার আনসার দ্যাট হি ওয়ান্টেড, হি দিয়ে আবার পাইড পেপার পি, হি ওয়ান্টেড 1000 guilders. দ্য মেয়ার টোল্ড দ্যাট it was all right, full stop. He also told that, অথবা মেয়ার অলসো টোল্ড দ্যাট they would pay him 1000 guilders and asked when he দিয়ে পাইড পেপার পি, when he would set to work. The Pied Piper replied that he would set to work then, then. এটা গেল 8, 9, এবার 10 এটা লাস্ট করব। 10 will you come to my house tomorrow, friend, I asked. We can discuss the term and conditions then. আমরা শর্তাবলী নিয়ে তখন আলোচনা করতে পারবো। Sure, he told. I'll be very happy to meet you at your house. Thank you very much. Okay. এখন এখানে দেখো, will you come to my house tomorrow, friend? কে বলছে? আমি জিজ্ঞেস করলাম। I asked, কাকে আস্ক করছি? হিমকে, তাকে জিজ্ঞেস করছি। এখন এই ফ্রেন্ড শব্দটা নিয়ে ঝামেলা আছে। আমরা জানি না যে আই এবং হি এই দুইজনে আসলে ফ্রেন্ড ছিল কিনা। যদি আই এবং হি আসলে ফ্রেন্ড হয় তখন এক ধরনের কথা আসবে, এক ধরনের ওয়ার্ড ইউজ করতে হবে। আবার যদি এরা ফ্রেন্ড না হয় তখন আবার অ্যাড্রেসিং নিয়ে আসতে হবে। কারণ বন্ধু না, তাকে তুমি বন্ধু ডাকছো, তাহলে অবশ্যই সেটা অ্যাড্রেসিং। কিন্তু আলোচনার সুবিধার্থে ধরে নিতে হবে যে এটা আসলে বন্ধু, আমি এবং সে বন্ধু। কারণ কেন বন্ধু সংস্থা নাও হতে পারে, কিন্তু বন্ধু না হলেও আমরা বন্ধু ডাকি না। বন্ধু না হলে অপরিচিত মানুষকে জেনারেলি আমরা বন্ধু ডাকি না। তুমি খেয়াল করবা যে তুমি যখন বাংলায় কথা বলো, দোস্ত, জান, কলিজা, বেস্টি, কত না রে দোস্ত আমি যাব না, না রে বন্ধু আমি যাব না। এই যে না রে দোস্ত আমি যাব না, না রে বন্ধু আমি যাব না, কাকে বলো এই কথাগুলো? এই দোস্ত, বন্ধু, এই শব্দগুলো কার জন্য উচ্চারণ করো? তুমি কি অপরিচিত কাউকে এরকম বন্ধু দোস্ত এগুলো বলবা না? সো সেজন্য যেহেতু ফ্রেন্ড দেখেছে, অবশ্যই তাহলে এটা ফ্রেন্ডকেই ফ্রেন্ড ডেকেছে। আর ফ্রেন্ডকে যদি ফ্রেন্ড ডাকে তাহলে এক্ষেত্রে আর কিছু বলতে হবে? হ্যাঁ বলতে হবে বাবা, আর কিছু বলতে হবে। কেন বলতে হবে? কারণ তুমি খেয়াল করো, আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করো কিরে যাবি, না রে যাবো না, এটা একটা উত্তর। আবার না রে দোস্ত আমি যাব না, তাহলে না রে যাব না এটা একটা উত্তর, না রে দোস্ত যাব না এটাও একটা উত্তর। তাহলে এই দুইটা উত্তরের মধ্যে দোস্ত শব্দটা ইউজ করছি। তাহলে এই দোস্ত শব্দটা কখন ইউজ করি? যখন আমি আমার অ্যাফেকশনটা অনেক বেশি প্রকাশ করছি, আমি আমার অ্যাফেকশন, স্নেহটা বা ভালোবাসাটা অনেক বেশি প্রকাশ করছি, তখন সেটার জন্য আমরা এই ফ্রেন্ড শব্দটা ইউজ করি। তাহলে এটা এভাবে হতে পারে, আই আস্ক মাই ফ্রেন্ড অ্যাফেকশনেটলি, অথবা চাইলে তোমার যদি ইচ্ছা হয় তুমি নাও দিতে পারো। এটা কোনো মানে অব্লিগেটরি না, বাধ্যতামূলক না যে ফ্রেন্ডকে অবশ্যই তোমার অ্যাফেকশনেটলি দিতে হবে, এটা অব্লিগেটরি না। কেন অব্লিগেটরি না বলছি? কারণ এটা অনেক সময় আমি কথাটা কাকে বলেছি সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় ফ্রেন্ড শব্দটা। তাহলে এটা দুইভাবে করতে পারো। একটা করতে পারো এরকম, আই আস্ক মাই ফ্রেন্ড অ্যাফেকশনেটলি, AFFECTIONATELY, অ্যাফেকশনেটলি। তাহলে দুইভাবে করতে পারো, আই আস্ক মাই ফ্রেন্ড অ্যাফেকশনেটলি, অথবা অ্যাফেকশনেটলি ওয়ার্ডটা বাদও দিতে পারো। আই আস্ক মাই ফ্রেন্ড ইফ হি উড কাম, এই কামটা কাম থাকবে বলেছি, আমি পরে আলোচনা করবো এটা। ইফ হি উড কাম টু মাই হাউস দ্য নেক্সট ডে,
টুমরোটা দ্য নেক্সট ডে হয়ে যাবে। তাহলে আই আস্ক মাই ফ্রেন্ড অথবা আই আস্ক মাই ফ্রেন্ড অ্যাফেকশনেটলি if he would come to my house the next day and told, পরের লাইনটাও আমার, and told that we could discuss the terms and conditions then, we could discuss the term and condition then হয়ে গেল। sure he told I'll be happy to meet you, ওকে তাহলে এখানে দেখো sure আছে, I'll be very happy to meet you at your house, thank you very much, তিনটা লাইন আছে। ওকে আচ্ছা, এবার তিনটা লাইনকে আমরা যোগ করব। শর্টের জন্য কি বলছিলাম, ইট ওয়াজ শ না অ্যান্ড শর্ট। ওকে এবার এই জায়গাটায় একটু দেখ, এখানে যে প্যারাগুলো আমি এনেছি এগুলো প্রত্যেকটারই কোনো না কোনো একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের কারণে এগুলো তোমাকে দিয়ে আমি আগে করিয়ে নিচ্ছি। আমি মূল বইতে ঢুকার আগে মানে আমাদের বাবা এক্সকিউজ মি, আমাদের যে মূল বইটা আছে সেই বইটাতে ঢুকার আগে মানে যেখানে আমাদের টেস্ট পেপারের ন্যারেশনসগুলো আছে সেটা করার আগে তোমাকে দিয়ে এগুলো করিয়ে নিচ্ছি, কারণ তোমাকে জিনিসগুলো আমি একটু দেখিয়ে রাখতে চাই। শর্ট কমা 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 শর্ট শর্ট হি টোল্ড এরপর I'll be very happy to meet you at your house, thank you very much, আচ্ছা ওকে তাহলে এই শর্ট আইল বি ভেরি হ্যাপি টু মিট ইউ এট ইউর হাউস, থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে এই তিনটা কে বলেছে, সে। এখন দেখ আমরা শিওরের জন্য কী বলেছিলাম, অ্যাসিওর্ড আনো, ASSURED অথবা এনশিওর্ড আনো, ENSURED এনশিওর্ড। তাহলে যদি সেন্টেন্সটা এভাবে করো, হি অ্যাসিওর্ড মি বা এনশিওর্ড মি অ্যান্ড told that he would be very happy to meet me at my house and thanked me very much, তাহলে কয়টা হইল, তিনটে সেন্টেন্স হয়ে গেল না। he assured me and told that, আমি এটা করলাম না কি, আচ্ছা he would be very happy to meet me at my house and thanked me very much, আর এইভাবে করলে ঝামেলাটা কোথায় হয় দেখো, ওই যে আমরা যেটা বলছিলাম একটা অ্যান্ড এরপর আরেকটা অ্যান্ড, অর্থাৎ তুমি তিনটা সেন্টেন্সকে যুক্ত করেছো 1 2 3, তিনটা সেন্টেন্সকে যুক্ত করেছো অ্যান্ড দিয়ে। এখন কী করা যায়, একটা কাজ করতে পারো যে হি অ্যাসিওর্ড মি ফুল স্টপ করে দিতে পারো, এবং তারপর এই হ্যাপি টু মিট হি টোল্ড মি দ্যাট এভাবে আলাদা করতে পারো। হি অ্যাসিওর্ড মি ফুল স্টপ, হি টোল্ড দ্যাট হি উড, আবার নতুন করে শুরু করে এই দুটোটাকে একসাথে রাখতে পারো, অথবা এইটাকে চাইলে তুমি একটু চেঞ্জ করতে পারো, যেমন এইটাকে সিম্পল হি এনশিওর্ড মিটাকে এইভাবে করে দিতে পারো তুমি, ensuring me অথবা assuring me, ensuring হতে পারে অথবা ASSURING, ensuring me অথবা assuring me কমা, তখন এন্টার আর দরকার হবে না, ensuring me অথবা assuring me কমা he told that, এখানে একটা হি দিয়ে দিও, he told that he would be very happy to meet me at my house and thank me very much. সো তোমার হাতে দুইটা অপশান আছে, তুমি চাইলে শর্টটাকে আলাদা করে আলাদা একটা সেন্টেন্স ফুল স্টপ দিয়ে দিবা, এরপর আল বি ভেরি হ্যাপি আর থ্যাংক ইউ ভেরি মাচকে দুটাকে একসাথে রাখতে পারো, অথবা শর্টটাকে তুমি ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়ে শুরু করে দিতে পারো, এনশিওরিং মি অথবা অ্যাসিওরিং মি কমা
he told that he would be very happy to meet me at my house and thank me very much. হলো? আর লাস্টে ওকেটা কে বলেছে? ওকেটা অবশ্যই আমি বলছি I told that it was okay. I told that it was okay. তাহলে সেন্টেন্সটা শেষ হলো, 10 শেষ করলাম। ওকে, সো আগামী ক্লাসে আমরা বাকি ন্যারেশনগুলো করছি। ওকে, এবং অবশ্যই তুমি একটু দেখবা যে তোমার আনসারের সাথে আমার আনসারগুলো ন্যারেশনের মিলে কি না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তুমি করছো। আর আমরা এগোচ্ছি, প্রিপোজিশন নিয়ে এগোবো, প্রিপোজিশনসগুলো করে ফেলো। আর ন্যারেশনস বাকি যদি না করা থাকে সেগুলো করো, আমি আনসার বলবো, আনসারের সাথে তুমি মিলে নিবা। সবচেয়ে বড় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হবে সেটা হচ্ছে রিভিশনটা। তুমি এক সপ্তাহ একটা ব্রেক দাও ন্যারেশন বা প্রিপোজিশন যে কোনো কিছুতে, তুমি সব ভুলে যাবে। তা সবসময় কিসে থাকতে হবে? প্র্যাকটিসে। ওকে, বাই দেন স্যার, টেক কেয়ার।